বাড়ি বা ফ্ল্যাট কেনার একটি থাম রুল, যদি আপনি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চান, যদি আপনি ওয়াইজলি ডিসিশন গ্রহণ করতে চান, তাহলে আপনি একটি বাড়ি বা একটি ফ্ল্যাট কেনার যখন 5 গুণ টাকা আপনার কোথাও বিনিয়োগ বা সম্পদ হিসেবে থাকবে, তখনই আপনি একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এলিজিবল। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই মনের কোণে একটি লালিত গোপন স্বপ্ন থাকে যে আমরা নিজের একটি বাড়ি বা একটি ফ্ল্যাটের মালিক হব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই গোপন বা লালিত স্বপ্নটি আমাদের বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে ওঠে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব যে আপনি একটি ফ্ল্যাট বা বাড়ি কিনবেন নাকি ভাড়া থাকবেন, কোনটি বেশি লাভজনক, ফ্ল্যাট কেনা নাকি ভাড়া থাকা, এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, এখানে দুটো সিনারিও আমি কল্পনা করতে পারি। প্রথমত, অধিকাংশ মানুষ আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা নিজের থেকে কিছু ডাউন পেমেন্ট দিয়ে পরবর্তীতে বাদ বাকি যে টাকা সেটি আমরা লোন বা ঋণ নিয়ে থাকি, বিভিন্ন ব্যাংক থেকে হাউস লোন নিয়ে থাকি। যদি এই সিনারিওটি হয়ে থাকে যে আপনি কিছু ডাউন পেমেন্ট দিয়ে বাদ বাকিটি আপনি ব্যাংক থেকে লোন নিয়ে, হোম লোন নিয়ে সেখান থেকে আপনি পরিশোধ করবেন, তাহলে যেটা ঘটতে পারে, দেখুন, একটি লম্বা সময়ব্যাপী অর্থাৎ প্রায় 20 বছরের মতো আপনার জীবনের আপনি একটি লোনের জালে জড়িয়ে যাবেন এবং একটি লম্বা সময় পর্যন্ত প্রতি মাসে আপনাকে একটি ইএমআই বা একটি কিস্তি টেনে যেতে হবে। এতে আরেকটি সমস্যা হয়, সেটি হয় এই যে লম্বা সময় আপনি যে একটি ঋণের ভারে জড়িয়ে যাচ্ছেন, এর ফলে কি হবে, আপনি কিন্তু আপনার অর্থনৈতিক মেরুদণ্ড আর কখনোই সোজা করে দাঁড়াতে পারবেন না। অর্থাৎ আপনি যে জীবনে আরও একটু শক্ত হয়ে দাঁড়াবেন, একটু শক্ত মাটির উপর দাঁড়াবেন, সেটি কিন্তু সম্ভব হয় না যদি আপনি দীর্ঘমেয়াদী হোম লোন নিয়ে একটি ফ্ল্যাট বা বাড়ি কেনেন। দর্শক, এবার আমরা একটু দ্বিতীয় সিনারিওটি কল্পনা করি। দেখুন, আজকে আপনি যদি নগদ টাকায় আপনি একটি ফ্ল্যাট কেনেন তাহলে কি হয়, আমরা একটু হিসাব করে দেখার চেষ্টা করি। আজকের যে বাজারের অবস্থা, সেক্ষেত্রে আপনি কোনো মতেই একটি ছোট ফ্ল্যাট 75 লাখ টাকার নিচে কিনতে পারবেন না। 75 লাখ টাকা থেকে 1 কোটি টাকার উপরে আপনার মোটামুটি মানের একটি ফ্ল্যাট কিনতে খরচ হতে পারে। এখন আপনি যদি 75 লাখ টাকায় একটি নগদে ফ্ল্যাট কিনেন, আর যদি না কিনেন, ওই 75 লাখ টাকা আপনি কোনো ব্যাংকেও রাখেন 8 থেকে 8.5% ইন্টারেস্টে, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 60,000 টাকা ব্যাংক থেকে পাবেন। এখন আপনি ওই যে 75 লাখ টাকায় যে ফ্ল্যাটটি কিনতেন, সেই একই মানের একটি ফ্ল্যাট ঢাকা শহরে আপনার ভাড়া নিতে 20,000 টাকা থেকে 25,000 টাকার বেশি লাগার কথা নয়। আমি ধরে নিলাম 20,000 টাকা প্রয়োজন। দেখুন, 20,000 টাকা আপনি ফ্ল্যাট ভাড়া দিয়েও আপনার হাতে কিন্তু বাড়তি আরও 40,000 টাকা থাকছে ওই যে ব্যাংকে জমা রাখার কারণে যে 60,000 টাকা পাচ্ছেন সেখান থেকে। এখন আপনি যদি এই 40,000 টাকা পরবর্তী 10 বছরের জন্য আপনি ডিপিএস করেন, তাহলে প্রতি মাসে যদি আপনি ডিপিএস করেন এবং 8 থেকে 8.5% আপনি যদি সেখান থেকে ইন্টারেস্ট পান, তাহলে 10 বছর পরে কিন্তু আপনার সুদ আসল টোটাল টাকা দাঁড়াবে গিয়ে 75 লাখ টাকা। অর্থাৎ আপনি ওই যে 40,000 টাকা প্রতি মাসে আপনি ডিপিএস করছেন, সেটা 10 বছর পরে গিয়ে আপনাকে আরও 75 লাখ টাকা কিন্তু দিল, আর আপনার যে মূলধন 75 লাখ টাকা সেটি কিন্তু আপনার ব্যাংকে থেকে গেল। তাহলে 10 বছর পরে গিয়ে আপনার মূলধন 75 লাখ টাকা এবং আপনি ডিপিএস থেকে পাচ্ছেন 75 লাখ টাকা, আপনি পাচ্ছেন 1.5 কোটি টাকা। প্রিয় দর্শক, এবার আপনারা নিজেরাই একটু হিসাব করে বোঝার চেষ্টা করুন যে আসলে আপনার এতে লাভ হয় নাকি আপনার ক্ষতি হয়। প্রিয় দর্শক, আমি এই যে ইনভেস্টমেন্টের কথাটি বললাম, অর্থাৎ আপনি ব্যাংকে আপনার 75 লাখ টাকা রেখে দেবেন, এটি একটি নিরাপদ বা সেফ ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট। কিন্তু আপনি যদি সামান্য কিছু ঝুঁকি নিতে রাজি থাকেন বা অন্যান্য যে বিনিয়োগের যে সুযোগগুলো রয়েছে, যেমন আপনি জমি কিনতে পারেন, আপনি স্বর্ণ কিনতে পারেন, আপনি ট্রেজারি বিল বন্ড কিনতে পারেন, আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, আপনি কোনো বিজনেসে বিনিয়োগ করতে পারেন, এই 75 লাখ টাকা যদি আপনি এভাবে যদি হাই রিটার্ন আলা কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু আপনার রিটার্ন আরও অনেক গুণ বেশি হতে পারত এবং এমনও হতে পারত, এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে যে আপনি ওই রিটার্নের টাকা থেকেই আপনি একটি ফ্ল্যাট কিনতে পারতেন। 10 বছর পরে গিয়ে আপনার মূলধনকে আপনার স্পর্শ করার প্রয়োজন হতো না। এরকম কিন্তু বহু ইনভেস্টমেন্ট সিস্টেম রয়েছে। প্রিয় দর্শক, আপনি হয়তো বলবেন যে বাড়ি একটি সেন্টিমেন্ট, বাড়ি একটি সিকিউরিটি, আমাকে নিরাপত্তা দেয়, এটি একটি আমাদের আবেগের সাথে জড়িত। প্রিয় দর্শক, আমার এক্ষেত্রে আসলে বলার তেমন কিছুই নেই, কারণ আমাদের মধ্যবিত্তের সবচেয়ে বড় শত্রু হলো আবেগ।
দেখুন, আবেগ দিয়ে অন্তত জীবন চলে না, দিন শেষে টাকাটাই বড় কথা। যদি আপনার হাতে পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি সামাজিক সম্মান পাবেন, সামাজিক যে সিকিউরিটি পাবেন, সামাজিক যে নিরাপত্তাবোধ সব কিছুই কিন্তু আপনি টাকা থাকলে পাবেন, আর টাকা না থাকলে কিন্তু আপনি কিছুই পাবেন না। দেখুন, বাড়ি কিন্তু একটা সময় গিয়ে লায়াবিলিটি হয়ে ওঠে, কারণ আপনি এতগুলো টাকা দিয়ে যে বাড়িটি কিনছেন সেখান থেকে কিন্তু আপনার কোনো রিটার্ন আসবে না। যে ফ্ল্যাটটি আপনি কিনছেন সেখান থেকে কিন্তু আপনি কোনো রিটার্ন পাচ্ছেন না। আবার অনেকে বলতে পারেন, দেখুন ফ্ল্যাটের দামও তো একটা সময়, আমি যে 10 বছর পরে ফ্ল্যাট কিনবো, আজকে যে ফ্ল্যাট আমি 75 লাখ টাকায় পাচ্ছি, 10 বছর পরে সেই ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকা হতে পারে। বাস্তব কথা, 10 বছর পরে ফ্ল্যাটের দাম বাড়তে পারে, অতটা না বাড়লেও কিছুটা বাড়তে পারে। কিন্তু কথা হলো 10 বছর পরে গিয়ে কিন্তু আপনার যে রিটার্ন আসতেছে সে রিটার্নও কিন্তু অনেক গুণে বেশি আসতেছে। কম্পারিজন বা তুলনা করলে দেখা যাবে যে আপনার রিটার্নের পরিমাণ বেশি। আবার অনেকে বলতে পারেন যে হ্যাঁ, আমি একটি ফ্ল্যাট যদি আজকে 75 লাখ টাকায় কিনি, 10 বছর পর সেটির দাম তো অবশ্যই একটু বাড়বে, 1 কোটি টাকায় বিক্রি করতে পারবো। দেখুন, এখানে কিছুটা আংশিক সত্যতা রয়েছে যে ফ্ল্যাটের দাম হয়তো কিছুদিন পর কিছুটা বাড়বে, কিন্তু রিয়েল এস্টেটের একটি রুল হলো 10 বছর পর থেকে কিন্তু আপনার ওই ফ্ল্যাটের দাম কিন্তু ডেপ্রিসিয়েট করতে থাকবে। অর্থাৎ পুরাতন ফ্ল্যাট 10 বছরের অধিক বয়সে সেগুলো কিন্তু অধিক মূল্যে আপনি চাইলেও বিক্রি করতে পারবেন না। তাছাড়া আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। দেখুন, আপনি একটি ফ্ল্যাট কিনলেন মানে আপনি এক জায়গায় স্থায়ী হয়ে গেলেন, বা আজকে আপনার 2টি ছেলে মেয়ে, আপনি 75 লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনলেন 2 বেডরুমের। কিন্তু কথা হলো আগামী দিনে আপনার সন্তানরা বড় হবে, তখন আপনাদের আরও, আজকে যে সন্তানরা আপনাদের 2 রুমে 1 রুমে থাকছে, তারা আগামী দিনে কিন্তু তার প্রত্যেকের জন্য একটি করে আলাদা রুমের প্রয়োজন হবে, বা একটা সময় গিয়ে তারা বিয়ে শাদী করবে, তাদের আরও বড় ফ্ল্যাটের প্রয়োজন হবে। দেখা যাবে 10-15 বছরের পরে গিয়ে কিন্তু আপনার এই ফ্ল্যাটটি দিয়ে আপনার চলছে না। আর একটি সমস্যা হলো, আপনি জানেন না আপনার জীবন আজকে আপনি এই শহরে যাপন করছেন, কিন্তু আগামী দিনে আপনি কোন শহরে থাকবেন 5 বছর 10 বছর পরে সেটি কিন্তু আপনি জানেন না। আপনার সন্তানরা বড় হয়ে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িয়ে যেতে পারে, তারা বিভিন্ন শহরে চলে যেতে পারে, তারা দেশের বাইরে চলে যেতে পারে, আপনাকে বিভিন্ন শহরে শিফট করতে হতে পারে, আপনাকে দেশের বাইরে চলে যেতে হতে পারে। সুতরাং ফ্ল্যাট কিনলে কিন্তু আপনি তখন একটু সমস্যায় সাধারণভাবে পড়বেন, কারণ এই ফ্ল্যাটটিকে আবার ভাড়া দিয়ে আপনাকে চলে যেতে হবে, তো সেটি একটি ঝামেলার বিষয়। আর যদি আপনি আজকে ফ্ল্যাট না কিনে ভাড়া থাকেন, আপনি যখন ইচ্ছা তখন কিন্তু আপনি শিফট করতে পারবেন, যে কোনো স্থানে আপনি চলে যেতে পারবেন। দর্শক, তবে অবশ্যই আপনি ফ্ল্যাট কিনবেন একটি ক্ষেত্রে, সেটি হলো এই ফ্ল্যাটটি যদি আপনার ইনভেস্টমেন্ট হয়, অর্থাৎ যদি আপনি এটিকে অ্যাসেট তৈরি করতে পারেন। আমি কিছুক্ষণ আগেই বলেছি, আপনি বাড়ি বা ফ্ল্যাট কিনে যদি সেখানে নিজে থাকেন, এটি আপনার জন্য লায়াবিলিটি, অর্থাৎ এটি আপনাকে আরও বেশি খরচ করাবে, এটি আপনার জন্য কোনো ইনকাম নিয়ে আসবে না। কিন্তু আপনি যদি সেটি ভাড়া দিতে পারেন, যদি ভাড়া দেবার উদ্দেশ্যে আপনি ফ্ল্যাট কেনেন, তাহলে আপনি যখন তখনই কিন্তু ফ্ল্যাট কিনতে পারেন, কারণ এটি আপনার অ্যাসেট, এটি আপনাকে ইনকাম এনে দিতে থাকবে। এক্ষেত্রে আপনি ফ্ল্যাট কিনতে পারেন। আরেকটি ক্ষেত্রে আপনি, এখন কথা হচ্ছে তাহলে আমি কখন ফ্ল্যাট কিনবো? একেবারেই কি কিনবো না প্রিয় দর্শক, আপনি অবশ্যই বাড়ি বা ফ্ল্যাট কিনবেন। কখন কিনবেন? যখন আপনার একটি ফ্ল্যাট কেনার বা একটি বাড়ি তৈরি করার সমপরিমাণ টাকার 5 গুণেরও বেশি টাকা কোথাও বিনিয়োগ হিসেবে থাকবে বা সম্পদ হিসেবে থাকবে। 5 গুণেরও বেশি টাকা যখন কোথাও বিনিয়োগ বা সম্পদ হিসেবে থাকবে, সেখান থেকে আপনি যে রিটার্ন পাবেন সেই টাকা দিয়েই কিন্তু আপনি একটি বাড়ি তৈরি করতে পারবেন। সুতরাং বাড়ি বা ফ্ল্যাট কেনার একটি থাম রুল, যদি আপনি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চান, যদি আপনি ওয়াইজলি ডিসিশন গ্রহণ করতে চান, তাহলে আপনি একটি বাড়ি বা একটি ফ্ল্যাট কেনার যখন 5 গুণ টাকা আপনার কোথাও বিনিয়োগ বা সম্পদ হিসেবে থাকবে, তখনই আপনি একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এলিজেবল। আদারওয়াইজ যদি আপনি বাড়ি বা ফ্ল্যাট এখনই কিনতে যান, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, আমি সকল তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আপনারাই ডিসিশন নেবেন যে আপনি একটি ফ্ল্যাট কিনবেন নাকি ভাড়া থাকবেন, কোনটি আপনার জন্য উপযোগী। প্রিয় দর্শক, যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার প্রথম চ্যানেল লাইফ স্কুল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।